জেমস ক্লিয়ারের লেখা অ্যাটমিক হ্যাবিটস। জেমস ক্লিয়ার তার বই অ্যাটমিক হ্যাবিটসে প্রমাণ করেছেন যে আমাদের বড় লক্ষ্য অর্জন করতে হলে তার জন্য অনেক ছোট পদক্ষেপ নিতে হয়, যা সময়ের সাথে আমাদের জীবনে বড় প্রভাব ফেলতে পারে। যেমন মাইকেল জর্ডানের কাহিনী নেওয়া যাক। মাইকেল জর্ডান, যিনি বাস্কেটবল জগতের একজন কিংবদন্তি, তার সফলতার কথা অনেকেই জানেন, কিন্তু তার ক্যারিয়ারে একটি সময় ছিল যখন তিনি খুব বেশি সফল ছিলেন না। জর্ডানকে বাস্কেটবল খেলতে দেখে তার কোচ তাকে বলেছিলেন যে সে খুব বেশি স্কিলড ছিল না। কোচ তাকে প্রায় প্রতিদিন অনুশীলন করতে বলতেন। প্রথম দিকে তার শটগুলো ঠিকঠাক থাকতো না, কিন্তু প্রতিদিনের অনুশীলন আর ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে সে তার স্কিল অনেক উন্নত করেছে। তার ছোট ছোট উন্নতিগুলোই তাকে একসময় পুরো বিশ্বের সেরা খেলোয়াড়ে পরিণত করেছিল। তার প্রচেষ্টা এবং ধারাবাহিকতার ফলে সে প্রমাণ করে দিয়েছিল যে ছোট অভ্যাসগুলো আমাদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। অ্যাটমিক হ্যাবিটস এর মূল বিষয় হল ছোট অভ্যাসের শক্তি। মাইকেল জর্ডান যেমন প্রতিদিন অনুশীলন করতেন, ঠিক তেমন আমাদেরও দৈনন্দিন ছোট অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। যদি আমরা ছোট অভ্যাস গড়ে তুলি, তাহলে আমাদের বড় লক্ষ্য বা স্বপ্ন অর্জন অনেক সহজ হয়ে যায়। পার্ট 1, দ্য সারপ্রাইজিং পাওয়ার অফ অ্যাটমিক হ্যাবিটস। ক্ষুদ্র ও প্রায় অদৃশ্য পরিবর্তনগুলি কিভাবে আমাদের জীবনে বিশাল প্রভাব ফেলতে পারে। নাম্বার 1, ক্ষুদ্র অভ্যাসের শক্তি। জেমস ক্লিয়ার এখানে ব্রিটিশ সাইক্লিং টিমের কথা উল্লেখ করেন, যারা 2003 থেকে 2017 সালের মধ্যে বিশ্ব সাইক্লিংয়ে আধিপত্য বিস্তার করেছিল। তাদের সাফল্যের পেছনের রহস্য ছিল ক্ষুদ্র ও সূক্ষ্ম পরিবর্তনগুলি। কোচ ডেভ ব্রেলসফোর্ড মার্জিনাল গেইনস বা প্রান্তিক লাভের ধারণা ব্যবহার করেছিলেন। তিনি প্রতিটি ক্ষেত্রে 1% উন্নতি করার চেষ্টা করেছিলেন, যেমন সাইকেলের সিটের ডিজাইন, ঘুমের রুটিন, এমনকি হাত ধোয়ার পদ্ধতি। এই ছোট ছোট পরিবর্তনগুলো একত্রিত হয়ে বিশাল সাফল্য এনে দিয়েছিল। এই উদাহরণটি দেখিয়ে লেখক আমাদের বোঝান যে জীবনে বড় সাফল্য অর্জনের জন্য আমাদের একেবারেই বিশাল পরিবর্তন আনতে হবে না, বরং প্রতিদিনের ছোট ছোট উন্নতিগুলো সময়ের সাথে সাথে জমা হয়ে অভাবনীয় ফলাফল দিতে পারে। নাম্বার 2, অভ্যাসের যৌগিক প্রভাব। জেমস ক্লিয়ার কম্পাউন্ডিং এফেক্ট বা যৌগিক প্রভাবের ধারণা উপস্থাপন করেন। তিনি ব্যাখ্যা করেন যে অভ্যাসগুলো সময়ের সাথে সাথে যৌগিক সুদের মতো কাজ করে। যেমন, যদি আপনি প্রতিদিন 1% উন্নতি করেন, তাহলে 1 বছরে আপনার উন্নতি হবে 37 গুণ। 1.01 to the power 365 is equals to 37.8%। অন্যদিকে, যদি আপনি প্রতিদিন 1% অবনতি করেন, তাহলে 1 বছরে আপনি প্রায় শূন্যের কাছাকাছি চলে যাবেন, অর্থাৎ 0.99 to the power 365 is equals to 0.03। এই যৌগিক প্রভাবের কারণে ছোট অভ্যাসগুলো প্রথমে তেমন গুরুত্বপূর্ণ মনে না হলেও সময়ের সাথে সাথে তাদের প্রভাব অপরিসীম হয়ে ওঠে। উদাহরণস্বরূপ, প্রতিদিন 20 পৃষ্ঠা বই পড়া প্রথমে তেমন কিছু মনে না হলেও 1 বছরে আপনি 7300 পৃষ্ঠা পড়ে ফেলবেন, যা প্রায় 30টি বইয়ের সমান। নাম্বার 3, লক্ষ্য নয়, সিস্টেমের উপর ফোকাস করুন। লক্ষ্য নির্ধারণ করা গুরুত্বপূর্ণ হলেও লক্ষ্য অর্জনের জন্য সঠিক সিস্টেম বা পদ্ধতি অনুসরণ করা আরও বেশি গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, যদি আপনার লক্ষ্য ওজন কমানো হয়, তাহলে শুধু লক্ষ্য নির্ধারণ করলেই হবে না, বরং প্রতিদিনের খাদ্যাভ্যাস এবং ব্যায়ামের রুটিনে পরিবর্তন আনতে হবে। লক্ষ্য অর্জনের জন্য সিস্টেম তৈরি করা কেন গুরুত্বপূর্ণ? কারণ লক্ষ্য অর্জনের পর অনেকেই আবার আগের অবস্থায় ফিরে যান, কিন্তু সিস্টেম তৈরি করলে আপনি দীর্ঘমেয়াদী সাফল্য নিশ্চিত করতে পারেন। পার্ট 2, হাউ ইউর হ্যাবিট শেপ ইউর আইডেন্টিটি অ্যান্ড ভাইস ভার্সা। নাম্বার 1, অভ্যাস এবং পরিচয়ের মধ্যে সম্পর্ক। জেমস ক্লিয়ার বলেন, আমাদের অভ্যাস শুধু আমাদের কর্মকাণ্ডকে প্রভাবিত করে না, বরং আমাদের পরিচয়কেও রূপ দেয়। আমরা কিভাবে নিজেকে দেখি,
আমাদের বিশ্বাস এবং মূল্যবোধ এসবই আমাদের অভ্যাসের মাধ্যমে গঠিত হয়। উদাহরণস্বরূপ, যদি আপনি প্রতিদিন বই পড়েন তাহলে ধীরে ধীরে আপনি নিজেকে একজন পাঠক হিসেবে দেখতে শুরু করবেন। এইভাবে আপনার অভ্যাস আপনার পরিচয়কে রূপ দেয়। অন্যদিকে আমাদের পরিচয়ও আমাদের অভ্যাসকে প্রভাবিত করে। যদি আপনি নিজেকে একজন স্বাস্থ্য সচেতন ব্যক্তি হিসেবে দেখেন, তাহলে আপনি স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং নিয়মিত ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলবেন। এইভাবে অভ্যাস এবং পরিচয় একে অপরের সাথে গভীরভাবে জড়িত। নাম্বার 2, পরিচয় ভিত্তিক অভ্যাস গঠন। সফল মানুষরা শুধু লক্ষ্য নির্ধারণ করে না, বরং তারা তাদের পরিচয়কে পরিবর্তন করে। তারা নিজেদেরকে এমন ব্যক্তি হিসেবে দেখে যারা তাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম। উদাহরণস্বরূপ, যদি আপনি ধূমপান ত্যাগ করতে চান, তাহলে শুধু বলবেন না আমি ধূমপান ছেড়ে দেব, বরং বলুন আমি একজন ধূমপায়ী নই। এইভাবে আপনি আপনার পরিচয়কে পরিবর্তন করছেন, যা আপনাকে ধূমপান ত্যাগ করতে সাহায্য করবে। নাম্বার 3, অভ্যাসের মাধ্যমে পরিচয়ের পরিবর্তন। লেখক ব্যাখ্যা করেন যে অভ্যাসের মাধ্যমে আমরা আমাদের পরিচয় পরিবর্তন করতে পারি। তিনি বলেন, আপনি যা বারবার করেন তাই আপনি হয়ে যান। অর্থাৎ আপনার প্রতিদিনের কর্মকাণ্ডই আপনার পরিচয় নির্ধারণ করে। যদি আপনি প্রতিদিন স্বাস্থ্যকর খাবার খান এবং ব্যায়াম করেন, তাহলে আপনি ধীরে ধীরে একজন স্বাস্থ্য সচেতন ব্যক্তি হয়ে উঠবেন। নাম্বার 4, পরিচয়ের সংকট। অনেক সময় আমরা আমাদের পুরনো পরিচয়ের সাথে আটকে থাকি, যা আমাদের নতুন অভ্যাস গঠনে বাধা দেয়। উদাহরণস্বরূপ, যদি আপনি নিজেকে একজন অলস ব্যক্তি হিসেবে দেখেন, তাহলে আপনি নতুন অভ্যাস গঠনে অসুবিধা অনুভব করবেন। এই সমস্যার সমাধানের জন্য তিনি পরামর্শ দেন যে আমাদের পুরনো পরিচয়কে ছেড়ে দিয়ে নতুন পরিচয় গ্রহণ করতে হবে। নাম্বার 5, পরিচয় পরিবর্তনের প্রক্রিয়া। নাম্বার 1, সচেতন সিদ্ধান্ত নিন। প্রথমে সচেতনভাবে সিদ্ধান্ত নিন যে আপনি কে হতে চান। নাম্বার 2, ছোট ছোট পদক্ষেপ নিন। ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে নতুন অভ্যাস গঠন করুন। নাম্বার 3, নিজেকে নতুনভাবে দেখুন। নিজেকে নতুন পরিচয়ের সাথে মানিয়ে নিন। এখানে জেমস ক্লিয়ার আমাদের শিখিয়েছেন যে আমাদের অভ্যাস শুধু আমাদের কর্মকাণ্ডই নয়, বরং আমাদের পরিচয়েরও গঠন। তিনি আমাদের পরামর্শ দিয়েছেন যে আমরা যেন পরিচয় ভিত্তিক অভ্যাস গঠন করি এবং ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে আমাদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলি। এইভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত পরিচয় গঠন করতে পারি এবং একটি সফল জীবন গড়ে তুলতে পারি। এটি আমাদের বুঝতে সাহায্য করে যে আমাদের অভ্যাস এবং পরিচয় একে অপরের সাথে গভীরভাবে জড়িত। জেমস ক্লিয়ারের মতে, আমরা যদি আমাদের অভ্যাস পরিবর্তন করি, তাহলে আমরা আমাদের পরিচয়ও পরিবর্তন করতে পারি। এই ধারণা আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করে। পার্ট 3, দ্য 4 লজ অব বিহেভিয়ারাল চেঞ্জ। লেখক 4টি সহজ নিয়মের মাধ্যমে ব্যাখ্যা করেছেন কিভাবে আমরা ভালো অভ্যাস গড়ে তুলতে পারি এবং খারাপ অভ্যাসগুলো থেকে মুক্ত হতে পারি। এই 4টি নিয়ম হল: নাম্বার 1, মেক ইট অবভিয়াস, এটাকে স্পষ্ট করুন। নাম্বার 2, মেক ইট অ্যাট্রাকটিভ, এটাকে আকর্ষণীয় করুন। নাম্বার 3, মেক ইট ইজি, এটাকে সহজ করুন। নাম্বার 4, মেক ইট স্যাটিসফাইং, এটাকে সন্তোষজনক তৈরি করুন। এই 4টি নিয়ম আমাদের অভ্যাস গঠনের প্রক্রিয়াকে সহজ এবং কার্যকর করে তোলে। নাম্বার 1, মেক ইট অবভিয়াস, এটাকে স্পষ্ট করুন। প্রথম নিয়মটি হল আমাদের অভ্যাসগুলিকে স্পষ্ট করা। অনেক সময় আমরা আমাদের অভ্যাসগুলো সম্পর্কে সচেতন থাকি না, বিশেষ করে খারাপ অভ্যাসগুলোর প্রতি। আমরা অজান্তেই কিছু কাজ করে ফেলি, যেমন অতিরিক্ত মোবাইল ব্যবহার করা বা অস্বাস্থ্যকর খাবার খাওয়া। এই সমস্যা সমাধানের জন্য আমাদের প্রথমে আমাদের অভ্যাসগুলোকে চিহ্নিত করতে হবে। হ্যাবিট স্কোর কার্ড। লেখক একটি পদ্ধতির কথা বলেছেন যার নাম হ্যাবিট স্কোর কার্ড। এই পদ্ধতিতে আমরা আমাদের দিনের প্রতিটি কাজ লিখে ফেলি এবং প্রতিটি কাজকে ভালো, খারাপ বা নিরপেক্ষ হিসেবে চিহ্নিত করি। উদাহরণস্বরূপ, সকালে ঘুম থেকে ওঠা ভালো, ব্রেকফাস্টে জাঙ্ক ফুড খাওয়া খারাপ, অফিসে কাজ করা নিরপেক্ষ। এই পদ্ধতির মাধ্যমে
আমরা আমাদের অভ্যাসগুলোকে চিহ্নিত করতে পারি এবং বুঝতে পারি কোন অভ্যাসগুলো আমাদের জন্য উপকারী এবং কোনগুলো ক্ষতিকর। ইন্টেনশন ইমপ্লিমেন্টেশন। একটি নতুন অভ্যাস গড়ে তুলতে চাইলে আমাদের স্পষ্ট পরিকল্পনা করতে হবে। যেমন, আমরা প্রতিদিন ব্যায়াম করতে চাই, তাহলে আমাদের ঠিক করে রাখতে হবে কখন, কোথায় এবং কিভাবে আমরা ব্যায়াম করব। উদাহরণস্বরূপ, আমি প্রতিদিন সকাল 7টায় পার্কে জগিং করব। এইভাবে স্পষ্ট পরিকল্পনা আমাদের অভ্যাস গঠনে সাহায্য করে। নাম্বার 2, মেক ইট অ্যাট্রাকটিভ। এটাকে আকর্ষণীয় করুন। দ্বিতীয় নিয়মটি হল আমাদের অভ্যাসগুলোকে আকর্ষণীয় করা। আমরা সাধারণত সেই কাজগুলিকে বেশি পছন্দ করি যেগুলো আমাদের জন্য আনন্দদায়ক বা পুরস্কৃত হয়। তাই যদি আমরা একটি নতুন অভ্যাস গড়ে তুলতে চাই, তাহলে আমাদের সেই অভ্যাসটিকে আকর্ষণীয় করে তুলতে হবে। টেম্পটেশন বান্ডলিং। এই পদ্ধতিতে আমরা একটি আনন্দদায়ক কাজের সাথে একটি নতুন অভ্যাসকে যুক্ত করি। উদাহরণস্বরূপ, যদি আমরা জিমে যেতে চাই কিন্তু জিমে যাওয়া আমাদের কাছে আনন্দদায়ক না লাগে, তাহলে আমরা জিমে যাওয়ার সময় আমাদের প্রিয় পডকাস্ট শুনতে পারি অথবা অডিফিলকে নিয়মিত শুনতে পারি। এইভাবে জিমে যাওয়া আমাদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। সামাজিক প্রভাব। আমাদের আশেপাশের মানুষরাও আমাদের অভ্যাস গঠনে প্রভাব ফেলে। আমরা সাধারণত সেই কাজগুলিকে বেশি পছন্দ করি যেগুলো আমাদের বন্ধু-বান্ধব বা পরিবার করে থাকে। তাই যদি আমরা একটি ভালো অভ্যাস গড়ে তুলতে চাই, তাহলে আমাদের সেই ধরনের মানুষের সাথে সময় কাটানো উচিত যারা ইতিমধ্যেই সেই অভ্যাসটি অনুসরণ করে। নাম্বার 3, মেক ইট ইজি। এটাকে সহজ করুন। তৃতীয় নিয়মটি হল আমাদের অভ্যাসগুলোকে সহজ করা। আমরা সাধারণত সেই কাজগুলিকে বেশি করতে পছন্দ করি যেগুলো করতে আমাদের কম পরিশ্রম করতে হয়। তাই যদি আমরা একটি নতুন অভ্যাস গড়ে তুলতে চাই, তাহলে আমাদের সেই অভ্যাসটিকে যতটা সম্ভব সহজ করে তুলতে হবে। 2 মিনিট রুলস। 2 মিনিট নিয়ম। এই নিয়ম অনুসারে আমরা যে নতুন অভ্যাসটি গড়ে তুলতে চাই সেটি প্রথমে মাত্র 2 মিনিটের জন্য করব। উদাহরণস্বরূপ, যদি আমরা বই পড়ার অভ্যাস গড়ে তুলতে চাই, তাহলে প্রথমে আমরা শুধুমাত্র 2 মিনিটের জন্য বই পড়ব। এইভাবে আমরা ধীরে ধীরে সেই অভ্যাসটিকে বাড়িয়ে তুলতে পারব। পরিবেশকে সহজ করা। আমাদের পরিবেশকে এমনভাবে সাজানো উচিত যাতে আমাদের নতুন অভ্যাসটি গড়ে তোলা সহজ হয়। উদাহরণস্বরূপ, যদি আমরা প্রতিদিন সকালে জল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে চাই, তাহলে আমাদের বিছানার পাশে একটি জলের বোতল রাখা উচিত। এইভাবেই আমরা সহজেই সেই অভ্যাসটি অনুসরণ করতে পারব। নাম্বার 4, মেক ইট স্যাটিসফাইং। এটাকে সন্তোষজনক তৈরি করা। চতুর্থ নিয়মটি হল আমাদের অভ্যাসগুলোকে সন্তোষজনক করা। আমরা সাধারণত সেই কাজগুলিকে বেশি পছন্দ করি যেগুলো আমাদের জন্য তাৎক্ষণিক পুরস্কার বা সন্তোষ বয়ে আনে। তাই যদি আমরা একটি নতুন অভ্যাস গড়ে তুলতে চাই, তাহলে আমাদের সেই অভ্যাসটিকে সন্তোষজনক করে তুলতে হবে। তাৎক্ষণিক পুরস্কার, ইমিডিয়েট রিওয়ার্ড। আমাদের নতুন অভ্যাসটিকে সন্তোষজনক করার জন্য আমরা তাৎক্ষণিক পুরস্কারের ব্যবস্থা করতে পারি। উদাহরণস্বরূপ, যদি আমরা প্রতিদিন ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলতে চাই, তাহলে আমরা ব্যায়াম করার পর নিজেকে একটি ছোট পুরস্কার দিতে পারি, যেমন প্রিয় খাবার খাওয়া বা একটি ছোট বিরতি নেওয়া। হ্যাবিট ট্র্যাকার। হ্যাবিট ট্র্যাকার হলো একটি পদ্ধতি যেখানে আমরা আমাদের প্রতিদিনের অভ্যাসগুলোকে ট্র্যাক করি। এই পদ্ধতির মাধ্যমে আমরা আমাদের অগ্রগতি দেখতে পারি এবং এটি আমাদের জন্য একটি সন্তোষজনক অনুভূতি তৈরি করে। উদাহরণস্বরূপ, আমরা একটি ক্যালেন্ডারে প্রতিদিন আমাদের অভ্যাসগুলো চিহ্নিত করতে পারি এবং দেখতে পারি কতদিন ধরে আমরা সেই অভ্যাসটি অনুসরণ করছি। অধ্যায়টি আমাদেরকে একটি সহজ এবং কার্যকর ফ্রেমওয়ার্ক প্রদান করে, যা আমাদের ভালো অভ্যাস গড়ে তুলতে এবং খারাপ অভ্যাসগুলো থেকে মুক্তি পেতে সাহায্য করে। এই নিয়মগুলো অনুসরণ করে আমরা আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারি এবং আমাদের লক্ষ্যগুলো অর্জন করতে পারি। ছোট ছোট অভ্যাসের মাধ্যমে আমরা বড় বড় সাফল্য অর্জন করতে পারি। পার্ট 4, দ্য বেস্ট ওয়ে টু স্টার্ট আ নিউ হ্যাবিট। নাম্বার 1, অভ্যাস গঠনের প্রাথমিক ধারণা। অভ্যাস গঠনের প্রক্রিয়াটি 4টি পর্যায়ে বিভক্ত। কিউ, ক্রেভিং।
রেসপন্স, রিওয়ার্ড। এই চক্রটি বারবার পুনরাবৃত্তি হওয়ার মাধ্যমে একটি অভ্যাস দৃঢ় হয়। নতুন অভ্যাস গঠনের জন্য এই চক্রটিকে কার্যকরভাবে ব্যবহার করা প্রয়োজন। নাম্বার 2, পরিবেশের গুরুত্ব। জেমস ক্লিয়ার জোর দিয়ে বলেছেন যে নতুন অভ্যাস গঠনের ক্ষেত্রে পরিবেশ এবং প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন যে আমাদের পরিবেশ আমাদের আচরণকে প্রভাবিত করে এবং আমরা প্রায়শই আমাদের চারপাশের পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হই। উদাহরণস্বরূপ, যদি আপনি আপনার ডেস্কে কাজ করার সময় সবসময় সোশ্যাল মিডিয়া চেক করেন, তাহলে ডেস্কটি সোশ্যাল মিডিয়া ব্যবহারের ইঙ্গিত হিসেবে কাজ করে। পরিবেশকে কাজে লাগানোর উপায়: আপনার পরিবেশকে এমনভাবে সাজান যাতে নতুন অভ্যাস গঠন সহজ হয়। উদাহরণস্বরূপ, যদি আপনি নিয়মিত বই পড়ার অভ্যাস গঠন করতে চান, তাহলে আপনার বিছানার পাশে একটি বই রাখুন। পুরনো অভ্যাসের ইঙ্গিতগুলো দূর করুন। যদি আপনি অস্বাস্থ্যকর খাবার খাওয়া কমাতে চান, তাহলে আপনার রান্নাঘর থেকে অস্বাস্থ্যকর স্ন্যাক্স সরিয়ে ফেলুন। নাম্বার 3, ইঙ্গিত এবং প্রেক্ষাপট। নতুন অভ্যাস গঠনের জন্য ইঙ্গিত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন একটি নির্দিষ্ট প্রেক্ষাপটে বারবার একই কাজ করি, তখন সেই প্রেক্ষাপটটি আমাদের মস্তিষ্কে একটি ইঙ্গিত হিসেবে কাজ করে। উদাহরণস্বরূপ, যদি আপনি প্রতিদিন সকালে উঠে কফি পান করেন, তাহলে সকালে ওঠাটা কফি পান করার ইঙ্গিত হিসেবে কাজ করে। ইঙ্গিত তৈরি করার উপায়: নতুন অভ্যাসের জন্য একটি নির্দিষ্ট নিয়ম এবং স্থান নির্ধারণ করুন। উদাহরণস্বরূপ, যদি আপনি নিয়মিত ব্যায়াম করতে চান, তাহলে প্রতিদিন সকাল 7টায় পার্কে যাওয়ার পরিকল্পনা করুন। নতুন অভ্যাসকে পুরনো অভ্যাসের সাথে যুক্ত করুন। উদাহরণস্বরূপ, যদি আপনি প্রতিদিন সকালে ব্রাশ করার পর মেডিটেশন করতে চান, তাহলে ব্রাশ করার পর মেডিটেশন করার পরিকল্পনা করুন। নাম্বার 4, পুরস্কারের গুরুত্ব। অভ্যাস গঠনের চক্রের শেষ পর্যায়ে হল পুরস্কার। পুরস্কার আমাদের মস্তিষ্ককে নতুন অভ্যাসটি পুনরাবৃত্তি করতে উৎসাহিত করে। উদাহরণস্বরূপ, যদি আপনি ব্যায়াম করার পর নিজেকে একটি ছোট পুরস্কার দেন, তাহলে আপনার মস্তিষ্ক ব্যায়াম করার অভ্যাসটি পুনরাবৃত্তি করতে উৎসাহিত করবে। পুরস্কার ব্যবহারের উপায়: নতুন অভ্যাসের জন্য একটি ছোট পুরস্কার নির্ধারণ করুন। উদাহরণস্বরূপ, যদি আপনি নিয়মিত বই পড়ার অভ্যাস গঠন করতে চান, তাহলে প্রতিদিন বই পড়ার পর নিজেকে একটি ছোট পুরস্কার দিন। পুরস্কারটি অবশ্যই অর্থবহ এবং আকর্ষণীয় হতে হবে। নাম্বার 5, ধারাবাহিকতা এবং ধৈর্য। জেমস ক্লিয়ার জোর দিয়ে বলেছেন যে নতুন অভ্যাস গঠনের ক্ষেত্রে ধারাবাহিকতা এবং ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন যে নতুন অভ্যাস গঠনে সময় লাগে এবং অনেক মানুষ ধৈর্য হারিয়ে ফেলে। এর পরিবর্তে ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। ধারাবাহিকতা বজায় রাখার উপায়: প্রতিদিন একই সময়ে নতুন অভ্যাসটি অনুশীলন করুন। যদি আপনি একদিন ব্যর্থ হন, তাহলে হতাশ হবেন না। পরের দিন আবার চেষ্টা করুন। নতুন অভ্যাস গঠনের ক্ষেত্রে পরিবেশ, ইঙ্গিত, ছোট শুরু করা এবং ধারাবাহিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কৌশলগুলো অনুসরণ করে আপনি সহজেই নতুন এবং ইতিবাচক অভ্যাস গঠন করতে পারবেন। নতুন অভ্যাস গঠনের জন্য পরিবেশ এবং প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট শুরু করুন এবং ধারাবাহিকতা বজায় রাখুন। পার্ট 5, দ্য রোল অফ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ইন শেপিং ইউর হ্যাবিটস। পরিবার এবং বন্ধুদের ভূমিকা আপনার অভ্যাস গঠনে তাদের প্রভাব। আমাদের অভ্যাসগুলো শুধুমাত্র আমাদের ব্যক্তিগত ইচ্ছা বা শক্তির ওপর নির্ভর করে না, বরং আমাদের পরিবেশ এবং আমাদের চারপাশের মানুষদের দ্বারাও গভীরভাবে প্রভাবিত হয়। বিশেষ করে পরিবার এবং বন্ধুরা আমাদের অভ্যাস গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই অধ্যায়ে ক্লিয়ার দেখান যে কিভাবে আমাদের কাছের মানুষেরা আমাদের আচরণ, চিন্তাভাবনা এবং অভ্যাসগুলোকে প্রভাবিত করে এবং আমরা কিভাবে এই প্রভাবগুলিকে ইতিবাচকভাবে কাজে লাগাতে পারি। নাম্বার 1, সামাজিক পরিবেশের শক্তি। মানুষ সামাজিক প্রাণী। আমরা আমাদের চারপাশের মানুষদের কাছে থেকে প্রভাবিত হই। প্রায়শই অজান্তেই আমাদের অভ্যাসগুলো অনেকাংশে আমাদের সামাজিক পরিবেশ দ্বারা নির্ধারিত হয়। উদাহরণস্বরূপ, যদি আপনার বন্ধুরা নিয়মিত জিমে যায়, তাহলে আপনারও জিমে যাওয়ার সম্ভাবনা বেশি।
একইভাবে যদি আপনার পরিবার স্বাস্থ্যকর খাবার খায়, তাহলে আপনি স্বাস্থ্যকর খাবারের দিকে ঝুঁকবেন। এই প্রক্রিয়াটি ক্লিয়ার সামাজিক অনুকরণ বা সোশ্যাল মিররিং বলে বর্ণনা করেন। আমরা আমাদের কাছের মানুষদের আচরণ অনুকরণ করি, কারণ এটি আমাদের সামাজিক গ্রহণযোগ্যতা এবং সম্প্রদায়ের সাথে সংযুক্ত থাকার অনুভূতি দেয়। এই কারণে আমাদের পরিবার এবং বন্ধুরা আমাদের অভ্যাস গঠনে একটি শক্তিশালী ভূমিকা পালন করে। নাম্বার 2, অভ্যাসের সংক্রমণ। আপনি যাদের সাথে সময় কাটান তাদের অভ্যাস আপনার মধ্যে ছড়িয়ে পড়ে। আমরা যাদের সাথে বেশি সময় কাটাই তাদের অভ্যাসগুলো ধীরে ধীরে আমাদের মধ্যে প্রবেশ করে। এটি ইতিবাচক এবং নেতিবাচক উভয় দিকেই হতে পারে। উদাহরণস্বরূপ, যদি আপনার বন্ধুরা ধূমপান করে তাহলে আপনার ধূমপান শুরু করার সম্ভাবনা বেশি। অন্যদিকে যদি আপনার বন্ধুরা বই পড়া বা ব্যায়াম করার মতো ভালো অভ্যাস অনুসরণ করে তাহলে আপনি সেই অভ্যাসগুলিও গ্রহণ করতে পারেন। এই ধারণাটি সামাজিক নিয়ম বা সোশ্যাল নর্মসের সাথে সম্পর্কিত। আমরা প্রায়শই আমাদের সামাজিক গোষ্ঠীর নিয়মগুলো মেনে চলি কারণ আমরা এই গোষ্ঠীর অংশ হতে চাই। আপনি যদি আপনার অভ্যাসগুলো পরিবর্তন করতে চান তাহলে এমন লোকেদের সাথে সময় কাটান যারা ইতিমধ্যেই সেই অভ্যাসগুলো অনুসরণ করে। এটি আপনাকে নতুন এবং ইতিবাচক অভ্যাস গঠনে সাহায্য করবে। নাম্বার 3, পরিবার এবং বন্ধুদের সমর্থন। অভ্যাস গঠনের চাবিকাঠি। অভ্যাস গঠনের ক্ষেত্রে পরিবার এবং বন্ধুদের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লিয়ার উল্লেখ করেন যে যখন আমাদের কাছের মানুষরা আমাদের লক্ষ্য এবং প্রচেষ্টাকে সমর্থন করে তখন আমাদের সাফল্যের সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। উদাহরণস্বরূপ, যদি আপনি ওজন কমানোর চেষ্টা করছেন এবং আপনার পরিবার স্বাস্থ্যকর খাবার রান্না করে এবং আপনার প্রচেষ্টাকে উৎসাহিত করে তাহলে আপনার লক্ষ্য অর্জন করা সহজ হবে। অন্যদিকে যদি আপনার পরিবার বা বন্ধুরা আপনার লক্ষ্যগুলিকে সমর্থন না করে বা এমনকি বাধা সৃষ্টি করে তাহলে আপনার পক্ষে নতুন অভ্যাস গঠন করা কঠিন হয়েই পড়বে। ক্লিয়ার পরামর্শ দেন যে আপনি যদি আপনার অভ্যাসগুলোকে পরিবর্তন করতে চান তাহলে আপনার পরিবার এবং বন্ধুদের সাথে খোলামেলা আলোচনা করুন এবং তাদের সমর্থন চান। তাদের সাহায্য এবং উৎসাহ আপনার যাত্রাকে অনেক সহজ করে তুলবে। 4, সামাজিক চাপ, ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব। সামাজিক চাপ বা পিয়ার প্রেশার আমাদের অভ্যাসগুলোকে প্রভাবিত করে। ক্লিয়ার ব্যাখ্যা করেন যে সামাজিক চাপ সবসময় নেতিবাচক নয়, এটি ইতিবাচকও হতে পারে যদি আপনি এমন লোকেদের সাথে সময় কাটান যারা ভালো অভ্যাস অনুসরণ করে। উদাহরণস্বরূপ, যদি আপনার বন্ধুরা নিয়মিত পড়াশোনা করে বা স্বাস্থ্যকর জীবনযাপন করে তাহলে আপনি তাদের দ্বারা প্রভাবিত হয়ে সেই অভ্যাসগুলো গ্রহণ করতে পারেন। তবে নেতিবাচক সামাজিক চাপও আমাদের উপর প্রভাব ফেলতে পারে। যদি আপনার বন্ধুরা অস্বাস্থ্যকর অভ্যাস অনুসরণ করে যেমন ধূমপান বা অতিরিক্ত মদ্যপান তাহলে আপনি সেই অভ্যাসগুলিতে জড়িয়ে পড়তে পারেন। আপনি যদি নেতিবাচক সামাজিক চাপ থেকে দূরে থাকতে চান তাহলে এমন লোকেদের সাথে সময় কাটান যারা আপনার লক্ষ্য এবং মূল্যবোধগুলিকে সমর্থন করে। নাম্বার 5, অভ্যাস গঠনে পরিবার এবং বন্ধুদের ভূমিকা কিভাবে কাজে লাগাবেন। পরিবার এবং বন্ধুদের সাথে লক্ষ্য শেয়ার করুন। আপনার লক্ষ্যগুলো আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করুন এবং তাদের সমর্থনটি চান। এটি আপনাকে দায়বদ্ধ রাখবে এবং আপনার সাফল্যের সম্ভাবনাকে বাড়াবে। নেতিবাচক প্রভাব এড়িয়ে চলুন। যদি আপনার পরিবার বা বন্ধুরা আপনার লক্ষ্যগুলিকে সমর্থন না করে তাহলে তাদের প্রভাব থেকে দূরে থাকার চেষ্টা করুন। আপনি নতুন এবং ইতিবাচক সামাজিক গোষ্ঠী খুঁজে বের করতে পারেন যারা আপনার লক্ষ্যকে সমর্থন করে। সামাজিক নিয়মগুলোকে কাজে লাগ। আপনার পরিবার এবং বন্ধুদের সাথে মিলে এমন নিয়ম তৈরি করুন যে ইতিবাচক অভ্যাস গঠনে সাহায্য করে। উদাহরণস্বরূপ, পরিবারের সদস্যদের সাথে মিলে প্রতিদিন একসাথে ব্যায়াম করার নিয়ম তৈরি করতে পারেন। নাম্বার 6, সামাজিক প্রভাবের শক্তিকে কাজে লাগান। আমাদের পরিবার এবং বন্ধুরা আমাদের অভ্যাস গঠনে একটি শক্তিশালী ভূমিকা পালন করে। আমরা যাদের সাথে সময় কাটাই তাদের আচরণ এবং অভ্যাসগুলো আমাদের ওপর গভীর প্রভাব ফেলে। এই প্রভাবগুলো ইতিবাচক বা নেতিবাচক উভয়ই হতে পারে।
তাই আমাদের সচেতনভাবে এমন লোকেদের সাথে সময় কাটানো উচিত যারা আমাদের লক্ষ্য এবং মূল্যবোধগুলিকে সমর্থন করে। অভ্যাস গঠনের ক্ষেত্রে সামাজিক পরিবেশের শক্তিকে কাজে লাগানো একটি গুরুত্বপূর্ণ কৌশল। আপনি যদি আপনার পরিবার এবং বন্ধুদের সমর্থন পেতে পারেন, তাহলে আপনার নতুন অভ্যাস গঠনের যাত্রা অনেক সহজ এবং আনন্দদায়ক হয়ে উঠবে। আপনি যদি সত্যি আপনার জীবন পরিবর্তন করতে চান, তাহলে আপনার সামাজিক পরিবেশকে পরিবর্তন করুন এবং এমন লোকেদের সাথে সময় কাটান যারা আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবে। আমাদের চারপাশের মানুষরাও আমাদের সাফল্য এবং ব্যর্থতার পিছনে একটি বড় ভূমিকা পালন করে। তাই সঠিক মানুষদের সাথে সময় কাটানো এবং তাদের সমর্থন নেওয়া অভ্যাস গঠনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পার্ট 6, দ্য সিক্রেট টু সেলফ কন্ট্রোল। অ্যাটমিক হ্যাবিটস বইটির এই অধ্যায়ে লেখক জেমস ক্লিয়ার ব্যাখ্যা করেছেন কিভাবে স্বনিয়ন্ত্রণ বা সেলফ কন্ট্রোল কাজ করে এবং কেন শুধুমাত্র ইচ্ছা শক্তির ওপর নির্ভর করে ভালো অভ্যাস গড়ে তোলা বা খারাপ অভ্যাস ত্যাগ করা কঠিন। তিনি দেখিয়েছেন যে সফল মানুষদের রহস্য হল তারা তাদের পরিবেশকে এমনভাবে ডিজাইন করে যাতে ভালো অভ্যাস গড়ে তোলা সহজ হয় এবং খারাপ অভ্যাস এড়ানো যায়। এই অধ্যায়ে তিনি ব্যাখ্যা করেছেন কিভাবে আমরা আমাদের পরিবেশকে নিয়ন্ত্রণ করে স্বনিয়ন্ত্রণ বাড়াতে পারি। ইচ্ছা শক্তির সীমাবদ্ধতা। ইচ্ছা শক্তি বা উইল পাওয়ার একটি সীমিত সম্পদ। আমরা যখন বারবার ইচ্ছা শক্তি ব্যবহার করি তখন এটি ধীরে ধীরে কমতে থাকে। উদাহরণস্বরূপ, যদি আপনি সারাদিন কাজের চাপে থাকেন এবং নিজেকে নিয়ন্ত্রণ করতে থাকেন, তাহলে সন্ধ্যায় আপনার ইচ্ছা শক্তি কমে যাবে। তখন আপনি হয়তো অস্বাস্থ্যকর খাবার খেতে বা টিভি দেখতে বেশি সময় ব্যয় করতে পারেন। এই সমস্যার সমাধান হল ইচ্ছা শক্তির উপর নির্ভর না করে পরিবেশকে এমনভাবে ডিজাইন করা যাতে ভালো অভ্যাসগুলো গড়ে তোলা সহজ হয় এবং খারাপ অভ্যাস গড়ে তোলা কঠিন হয়। খারাপ অভ্যাস এড়ানোর কৌশল। খারাপ অভ্যাস এড়ানোর সবচেয়ে ভালো উপায় হল সেই অভ্যাসটিকে শুরু করে কঠিন করে তোলা। তিনি এটিকে কমন সেন্স স্ট্র্যাটেজি বলে অভিহিত করেছেন। উদাহরণস্বরূপ, যদি আপনি চিপস বা চকলেট খাওয়া কমাতে চান, তাহলে সেগুলোকে আপনার দৃষ্টিসীমা থেকে দূরে রাখুন। এগুলোকে এমন জায়গায় রাখুন যেখানে পৌঁছানো কঠিন। আমরা যখন কোনো খারাপ অভ্যাসের সংকেত দেখি, তখন আমাদের মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে সেই অভ্যাসটি করার জন্য প্রস্তুত হয়। তাই যদি আমরা সেই সংকেতটি এড়িয়ে যাই, তাহলে আমরা সেই অভ্যাসটি করতে পারবো না। উদাহরণস্বরূপ, যদি আপনি সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করতে না চান, তাহলে আপনার ফোনের নোটিফিকেশন বন্ধ করে দিন বা অ্যাপটি ডিলিট করে দিন। যদি আপনি বেশি বই পড়তে চান, তাহলে বইটি আপনার টেবিলে বা বিছানার পাশে রাখুন। এভাবে আপনি বইটি দেখলেই পড়তে উৎসাহিত হবেন। তিনি আরও বলেছেন, আমরা যখন কোনো ভালো অভ্যাসের সংকেত দেখি, তখন আমাদের মস্তিষ্ক সেই অভ্যাসটি করার জন্য প্রস্তুত হয়। তাই যদি আমরা সেই সংকেতটি আমাদের চারপাশে রাখি, তাহলে আমরা সেই অভ্যাসটি করতে পারব। উদাহরণস্বরূপ, যদি আপনি জিমে যেতে চান, তাহলে আপনার জিমের ব্যাগ এবং জুতো দরজার পাশে রাখুন। এভাবে আপনি বের হওয়ার সময় সেগুলো দেখে জিমে যেতে উৎসাহিত হবেন। এই অধ্যায়টি আমাদের শেখায় যে সফল হওয়ার জন্য আমাদের ইচ্ছা শক্তির ওপর নির্ভর না করে আমাদের পরিবেশকে নিয়ন্ত্রণ করতে হবে। আমরা যদি আমাদের চারপাশের পরিবেশকে সঠিকভাবে ডিজাইন করি, তাহলে আমরা সহজেই ভালো অভ্যাস গড়ে তুলতে পারি এবং খারাপ অভ্যাস ত্যাগ করতে পারি। পার্ট 7, দ্য ট্রুথ অ্যাবাউট ট্যালেন্ট, when genes matter and when they don't। এই অধ্যায়ে জেমস ক্লিয়ার আলোচনা করেছেন কিভাবে প্রতিভা বা ট্যালেন্ট আমাদের সাফল্যে ভূমিকা রাখে এবং কখন জেনেটিক্স বা জিন আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়। তিনি দেখিয়েছেন যে যদিও জিন আমাদের ক্ষমতা এবং সীমাবদ্ধতা নির্ধারণে ভূমিকা রাখে, কিন্তু সঠিক অভ্যাস এবং কৌশল ব্যবহার করে আমরা আমাদের জেনেটিক সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারি। জিনের ভূমিকা। প্রত্যেকেরই কিছু নির্দিষ্ট ক্ষেত্রে প্রাকৃতিক প্রতিভা বা ট্যালেন্ট থাকে। উদাহরণস্বরূপ, কিছু মানুষ প্রাকৃতিকভাবে দ্রুত দৌড়াতে পারে, কিছু মানুষ গাণিতিক সমস্যা সমাধানে দক্ষ, আবার কিছু মানুষ শিল্প বা সঙ্গীতে প্রতিভাবান। এই প্রতিভাগুলো
তাদের জিনের ওপর নির্ভর করে। তিনি একটি গবেষণার উদাহরণ দিয়েছেন যেখানে দেখা গেছে যে কিছু মানুষ তাদের জিনের কারণে উচ্চ তীব্রতার ব্যায়ামে বেশি সফল হয়, আবার কিছু মানুষ ধৈর্য এবং সহনশীলতার ক্ষেত্রে বেশি দক্ষ। এই গবেষণা থেকে বোঝা যায় যে জিন আমাদের শারীরিক এবং মানসিক ক্ষমতাকে প্রভাবিত করে। জিনের সীমাবদ্ধতা। যদিও জিন আমাদের ক্ষমতা নির্ধারণে ভূমিকা রাখে, কিন্তু এটি আমাদের সাফল্যের একমাত্র নির্ধারক নয়। সঠিক অভ্যাস এবং কৌশল ব্যবহার করে আমরা আমাদের জেনেটিক সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারি। উদাহরণস্বরূপ, যদি আপনি প্রাকৃতিকভাবে দ্রুত দৌড়াতে না পারেন, তাহলে নিয়মিত অনুশীলন এবং সঠিক ট্রেনিংয়ের মাধ্যমে আপনি আপনার দক্ষতা উন্নত করতে পারেন। আমাদের জিন আমাদের সম্ভাবনা নির্ধারণ করে, কিন্তু আমাদের সাফল্য নির্ধারণ করে না। সাফল্য অর্জনের জন্য আমাদের সঠিক অভ্যাস এবং কৌশল ব্যবহার করতে হবে। সাফল্য অর্জনের জন্য আমাদের এমন ক্ষেত্র নির্বাচন করা উচিত যেখানে আমাদের জিনগত সুবিধা রয়েছে। তিনি এটিকে জেনেটিক লটারি বলে অভিহিত করেছেন। উদাহরণস্বরূপ, যদি আপনি প্রাকৃতিকভাবে উচ্চতা এবং শারীরিক গঠনে সুবিধাজনক অবস্থানে থাকেন, তাহলে আপনি বাস্কেটবল খেলায় সফল হতে পারেন। পার্ট 8, দি গোল্ডিলক্স রুল, হাউ টু স্টে মোটিভেটেড ইন লাইফ অ্যান্ড ওয়ার্ক। এই অধ্যায়ে জেমস ক্লিয়ার আলোচনা করেছেন কিভাবে আমরা আমাদের মোটিভেশন